নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি RSK পাঠশালা থেকে। তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 12-এর লয়ের অংশীদারি চ্যাপ্টারে পড়া নিয়ে আলোচনা করব। তো আমি চলে আসি প্রথমে ভারতীয় অংশীদারি আইনের অংশীদারির সংজ্ঞা, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। 1932 সালের অংশীদারি আইনের 4 নম্বর ধারা অনুযায়ী অংশীদারির অর্থ হলো কয়েকজন ব্যক্তি মিলে গড়ে ওঠা একটি বিশেষ ব্যবসায়িক সম্পর্ক। এই সম্পর্ক তৈরি হয় চুক্তি গঠনের দ্বারা। এটি চুক্তি শর্ত হবে এবং কোনো ব্যবসা চুক্তিবদ্ধ পক্ষগণ সকলে মিলে বা সকলের হয়ে কোনো একজন লাভ করার উদ্দেশ্যে ওই ব্যবসাটিকে পরিচালনা করবেন এবং অর্জিত লাভ ওই অনুযায়ী নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। মানে তোমরা ছোট করে বলতে পারো 1932 সালের 4 নম্বর ধারা অনুযায়ী অংশীদারি কারবার হলো এমন একটি কারবার যেটি কয়েকজন ব্যক্তি মিলে চুক্তিবদ্ধ হয়ে লাভের আশায় যে কারবারটি খোলে তাকে অংশীদারি কারবার বা অংশীদারি বলে। তারপর হচ্ছে অংশীদারির অপরিহার্য উপাদান। তারপর হচ্ছে অংশীদারির অপরিহার্য উপাদান। এটি হলো অংশীদারির উপাদান, যেমন হচ্ছে সদস্য সংখ্যা। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অংশীদারির ক্ষেত্রে। আইনে মানে অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারির ন্যূনতম সদস্য সংখ্যা হচ্ছে 2 জন, মানে সর্বোচ্চ কম, এবং সর্বোচ্চ বেশি হচ্ছে 20 জনের বেশি এই কারবার করা সম্ভব নয়। শুধুমাত্র ব্যাংক ও ব্যবসার ক্ষেত্রেই সর্বোচ্চ 10 জন থাকবে সদস্য, বা নতুন কোম্পানির আইনের ক্ষেত্রে যে নিয়মটি রয়েছে ব্যাংক ব্যবসায়ী অবৈধ বলে গণ্য হবে সেক্ষেত্রে। দ্বিতীয় উপাদানটি হলো চুক্তি। ব্যক্তিগণ অংশীদারি বলে গণ্য হবেন যদি তাদের মধ্যে চুক্তির ফলে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয়। জন্মগত সূত্র বা বৈবাহিক সূত্রে সৃষ্টি সম্পর্ক অংশীদারি সম্পর্ক নয়। মানে চুক্তিটি ব্যবসায়িক সম্পর্ক হতে হবে, কোনো পারিবারিক হলে হবে না। এবং তৃতীয় চলে আসছি ব্যবসা। ব্যবসা হচ্ছে অংশীদারি উদ্দেশ্যে হবে এই ব্যবসার মাধ্যমে মুনাফা বন্টন করা। ব্যবসা ছাড়া অংশীদারি কারবারে অস্তিত্ব স্বীকৃত হয় না। যৌথ মালিকদের মধ্যে সম্পত্তি বন্টন করাকে অংশীদারি কারবার বলা চলে না, তাকে বলা হয় যৌথ মালিকানা। তার অংশীদারি কারবার করতে গেলে তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে হবে এবং মুনাফা বন্টন করতে হবে ব্যবসায়িক মাধ্যমেই। তাদের কোনো পার্সোনাল ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকলে চলবে না, তাহলে সেটা যৌথ মালিকানা বলা হবে। তারপর হচ্ছে মুনাফা ও লাভ বন্টন। কারবারের মাধ্যমে অর্জিত লাভ ও মুনাফা নিজেদের অংশীদারদের মধ্যে ভাগ করে নিতে হবে। এটা হচ্ছে অংশীদারি কারবারের প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে প্রতিনিধিত্বের সম্পর্ক। অংশীদারি অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এটিও একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য উপাদান হচ্ছে প্রতিনিধিত্ব। এই অংশীদারের দ্বারা অথবা সকলের হয়ে একজনের দ্বারা পরিচালিত হয়। মানে অংশীদারি কারবারটা সকলের হয়ে একজন পরিচালনা করে, তাকে বলা হয় প্রতিনিধিত্ব, অর্থাৎ পারস্পরিক প্রতিনিধিত্ব অংশীদারির প্রধান উপাদান। একজন অংশীদার তার কাজের অংশীদারের প্রতিনিধিত্বের সম্পর্ক সৃষ্টি হলে অংশীদারির অস্তিত্ব প্রতীয়মান হয় এবং অন্যথায় নয়। এই কারণে অংশীদারি আইনকে প্রতিনিধিত্ব আইনের এক বিশেষ শাখা বলে মনে করা হয়। অংশীদাররা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে তারা এই কারবারটি শুরু করে, সেটি হচ্ছে অংশীদারি দলিল। এই অংশীদারি দলিলে অনেক কিছু উল্লেখ থাকতে হয়, কিছু বিবরণী, যেমন হচ্ছে প্রতিষ্ঠানের নাম এবং সদস্যের নাম, ঠিকানা, অংশীদারি সৃষ্টির তারিখ, মানে অংশীদারি কারবারের সৃষ্টির তারিখটা দিতে হবে, এবং ব্যবসার প্রকৃতি এবং যে শহরে এবং যে স্থানে ব্যবসার পরিচালিত হবে সেই জায়গার নাম, মানে ব্যবসাটা কিনে করা হচ্ছে এবং কোন জায়গায় হচ্ছে সেইটার ঠিকানা। অংশীদার কর্তৃক মূলধন বিনিয়োগের পরিমাণ, কোন অংশীদার কত পরিমাণ মূলধন দিচ্ছে সে ব্যাপারে লেখা থাকবে, এবং অংশীদারি সৃষ্টির তারিখ, এই অংশীদার কারবারের সৃষ্টির তারিখ দিতে হবে কারবারটির। এবং অংশীদারগণের মধ্যে লাভ ও লোকসান বন্টনের আনুপাতিক হার, কে কত লাভ পাবে তার হার বা রেশিও দেওয়া থাকবে। অংশীদারির স্থায়িত্ব দেওয়া থাকবে এবং থাকবে অংশীদারি প্রতিষ্ঠানের পরিচালন পদ্ধতি, কিভাবে প্রতিষ্ঠানটা পরিচালিত হবে সেই ব্যবস্থাপনার পদ্ধতি, গৃহনীতি সব কিছু থাকবে। এবং অংশীদারগণের প্রদত্ত মূলধনের উপর প্রস্তাবিত সুদের হারগুলো থাকবে, এবং থাকবে অংশীদারগণের প্রদেয় কমিশন ও বেতনের পরিমাণ, কে কত কমিশন পাবে এবং বেতন পাবে তার পরিমাণও এতে দেওয়া থাকবে। অংশীদারগণ কর্তৃক গৃহীত ঋণের ক্ষেত্রে প্রদেয় সুদের হার প্রভৃতি দেওয়া থাকবে। এই দলিলের মাধ্যমে থাকবে অংশীদারগণের অধিকার
কাজের ও দায়িত্বের বিভাজন, হিসাব তৈরি নিরীক্ষা করার পদ্ধতি এবং ব্যবসা অর্থের নিরাপত্তামূলক জমা রাখার ব্যবস্থা, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি, প্রতারণা ও কর্তব্যে অবহেলার জন্য অংশীদারের অপসারণ সংক্রান্ত নিয়ম, অংশীদারি ব্যবসায় অবসায়নের কারণ ও পরিস্থিতি। এই 17টি বিবরণী আছে। তোমরা পুরোটা মুখস্থ না করতে হলে 9টা-10টা লিখলেই তোমরা ভালো নাম্বার পেতে পারবে পরীক্ষায়। তারপর হচ্ছে কে অংশীদারি হতে পারে। অংশীদারি হতে গেলে যে কেউ হতে পারবে না, তার জন্য আইনে কয়েকটি ব্যক্তি বলা আছে, যেমন হচ্ছে সক্ষম ব্যক্তি, মানে যে ব্যক্তি চুক্তি সম্পাদন করতে সক্ষম সেই অংশীদারি হতে পারবে। চুক্তি আইনের 11 ধারায় বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি চুক্তি সম্পাদনের যোগ্য যদি তিনি যে আইনের অধীন সেই আইন অনুসারে সাবালক হয়ে থাকেন, মানে 18 বছর হতে হবে, সাবালক হতে হবে। যদি তাহার মস্তিষ্ক বিকৃত না ঘটে, মানে সে যদি মানসিকভাবে কোনো রোগী না হয়ে থাকে এবং যদি তিনি যে আইনের অধীনে সেই আইনের দ্বারা চুক্তি সম্পাদনে অযোগ্য বলে বিবেচিত হন, তাহলে তিনি অংশীদারি আর আইনের চুক্তিবদ্ধ হতে পারবেন না। তারপর হচ্ছে নাবালক। সাধারণত নাবালক ব্যক্তি অংশীদার হতে পারেন না, মানে 18 বছরের নিচে যারা, তাদের নাবালক বলা হয়। কিন্তু সকল অংশীদারগণ যদি সম্মত হন কেবলমাত্র, তাহলেই কোনো প্রতিষ্ঠানে নাবালক অংশীদারির সুবিধা দেওয়া যায়। মানে প্রতিষ্ঠানটির অংশীদাররা যদি চায় তবেই সেই নাবালক অংশীদারির প্রতিষ্ঠানের লাভ, মানে সুবিধা ভোগ করতে পারবে। এবং হচ্ছে অপ্রকৃতিস্থ ব্যক্তি, মানে কোনো অপ্রকৃতিস্থ ও বিকৃত মনস্ক ব্যক্তি অংশীদার হতে পারবে না, মানে কোনো মানসিক বা পাগল উন্মাদ কোনো ব্যক্তি এই চুক্তিবদ্ধ হতে পারবে না। তারপর হচ্ছে মহিলা। যে কোনো বিবাহিত অবিবাহিতা মহিলা অংশীদার হতে পারে, অবশ্য নাবালিকা অথবা অপ্রকৃতিস্থ মহিলা অংশীদার হতে পারে না। মানে 18 বছরের নিচে মহিলা এবং পাগল উন্মাদ এরকম মানসিকতার কোনো মহিলা এই অংশীদারের চুক্তিবদ্ধ হতে পারে না। তারপর হচ্ছে বিদেশি শত্রু, মানে বিদেশি শত্রু যা ভারতীয় নাগরিকের সহিত অংশীদারি চুক্তি আবদ্ধ হতে পারবে না, এবং দেশের শত্রু ছাড়া যে কোনো বিদেশি অংশীদারি চুক্তিতে আবদ্ধ হতে পারে। অবশ্য এই জন্য আইনগত অনুমতি নেওয়া প্রয়োজন। আজ তোমাদের এই পর্যন্ত পড়ানো হলো। আজ এই পর্যন্ত রইল। পরের পার্ট, এবার দ্বিতীয় পার্টে পড়াবো পড়াটা। তোমাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।